সরকার এসবে কর্ণপাত করার প্রয়োজনীয়তাই বোধ করেনি। 1972 সালের 21শে জুন হক কথার সম্পাদককে গ্রেফতার করা হয়। 17 জুলাই ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভায় শেখ মুজিবুর রহমান এরপরও প্রতিশ্রুতি দেন, সরকার কোনোদিনও সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। একই অনুষ্ঠানে তিনি বলেন, তথাকথিত প্রগতিবাদীরা সরকারের সমালোচনা শুরু করেছে। এদের সমালোচনা বাংলাদেশের স্বাধীনতার মূলে কুঠারাঘাত হানছে। এ ধরনের ফ্রি স্টাইল কোনো সরকার সহ্য করবে না। এরপর 6 সেপ্টেম্বর রাষ্ট্রপতির জারিকৃত বিশেষ ক্ষমতা আইনে সাপ্তাহিক মুখপাত্র এবং স্পোকসম্যান সম্পাদক ফয়জুর রহমানকে গ্রেফতার করা হয়। 7 সেপ্টেম্বর চট্টগ্রামে দেশ বাংলা অফিস জ্বালিয়ে দেওয়া হয়। হুমকি ও চাপের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তেই থাকে। 6 অক্টোবর এই প্রেক্ষিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে দাবি জানান, আদালতের সিদ্ধান্ত ছাড়া কোনো পত্রিকা বন্ধ করা যাবে না। বন্ধ করে দেওয়া পত্রিকাগুলোকে আদালতে মামলা করতে দেওয়ার অধিকার দিতে হবে। অবিলম্বে প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্স বাতিল করতে হবে। সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে হুমকি, হয়রানি। পাশাপাশি আওয়ামী লীগ সরকার 1972 সালের অক্টোবরে এক আদেশ জারি করে। ওই নির্দেশে বলা হয়, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেতার, টিভি এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের চিন্তা এবং মতামত প্রকাশের পূর্ব সরকারি অনুমোদন নিতে হবে। অনুমতি ছাড়া তারা তাদের বক্তব্য কিংবা প্রতিবেদন কোথাও ছাপাতে পারবেন না। 1973 সালের 1 জানুয়ারি প্রেস ক্লাবের উল্টো দিকে ইউএসআইএস অফিসের সামনে পুলিশ 2 জন ছাত্রকে গুলি করে হত্যা করে। দৈনিক বাংলা সেদিন বিকেলে একটি টেলিগ্রাম বের করে। এর জন্য দৈনিক বাংলার সম্পাদক মণ্ডলীর সভাপতি হাসান হাফিজুর রহমান এবং সম্পাদক আব্দুল তোয়াব খান চাকরিচ্যুত হন। দৈনিক বাংলার একাধিক শ্রমিক এবং কর্মচারীরা 4 জানুয়ারি শেখ মুজিবের কাছে ওই 2 জন সাংবাদিককে পুনর্বহালের দাবি জানালে প্রধানমন্ত্রী মুজিবুর রহমান 2 জানুয়ারি পত্রিকাটি স্বহস্তে তুলে নিয়ে বলেন, আমার কাগজে এসব কি লিখছে? তোমাদের যদি কোনো নীতি না থাকে প্রেস ক্লাবে ফলাইও না, নিজের ড্রয়িং রুমে ফলাইও। আমার কাগজে এসব চলবে না। ওই দিন জাতি জানতে পারলো সরকার নিয়ন্ত্রিত সবগুলো কাগজের মালিক হলেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজে। পরিহাস। এর মাত্র 9 দিন আগে 22 ডিসেম্বর 1972 সালে তৎকালীন তথ্যমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী ঘোষণা করেছিলেন, সরকারি নিয়ন্ত্রণাধীন সংবাদপত্রগুলোর স্বাধীনতায় সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না। আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু দীর্ঘদিন সংবাদপত্রের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। অনেক চেষ্টা করে ওই 2 জন চাকরিচ্যুত সাংবাদিককে আর দৈনিক বাংলায় পুনর্নিয়োগ করা সম্ভব হয়নি। 5 জানুয়ারি ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম পল্টন ময়দানে বললেন, দৈনিক বাংলা পত্রিকা থেকে 2 জন পাকিস্তানি দালালকে অপসারণ করা হয়েছে। তিনি অভিযোগ তোলেন, অন্যান্য পত্রিকাতেও পাকিস্তানি দালাল রয়েছে। তিনি বলেন, 15 মার্চ থেকে ছাত্রলীগ এদের বিরুদ্ধে অভিযান চালাবে। শহীদ বলেন, প্রধানমন্ত্রীর নামের আগে জাতির পিতা এবং বঙ্গবন্ধু না লিখলে পত্রিকার অস্তিত্ব বিপন্ন হবে। এরপরও জনাব এম আর সিদ্দিকী ও শেখ আব্দুল আজিজ বলতে থাকেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর। এ ধরনের বিপরীতধর্মী বক্তব্য আওয়ামী লীগ নেতাদের মুখ থেকে শোনা যেতে থাকে। সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে দলের মধ্যে দ্বিমত থাকলেও সংবাদপত্রের উপর আওয়ামী লীগ সরকারের হামলা বিভিন্ন কৌশলে চলতে থাকে। জাসদের দৈনিক মুখপাত্র গণকণ্ঠ পত্রিকা রাষ্ট্রায়ত্ত প্রেস জনতা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজেস থেকে প্রকাশিত হতো। 29 মার্চ ওই সংস্থায় সরকার একজন নতুন প্রশাসক নিয়োগ করেন। নতুন প্রশাসক নিয়োজিত হওয়ার পরই ওই পত্রিকার সাংবাদিক সহ সকল কর্মীদের ওখান থেকে বের করে দেন। 31 মার্চ গণকণ্ঠের সাংবাদিক ও কর্মীদের প্রতি সংহতি প্রকাশের জন্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন প্রতিবাদ সভা এবং প্রতীকী ধর্মঘট করে। 13 মে দৈনিক স্বদেশ বন্ধ করে দেওয়া হয়। 18 জুন প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্স বলে সরকার নয়া যুগ সম্পাদককে গ্রেফতার করে। ইতিমধ্যে হক কথা, মুখপাত্র, স্পোকসম্যান, লাল পতাকা, গণশক্তি প্রভৃতি পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। 1973 সালের 29 জুন ঢাকা সাংবাদিক ইউনিয়ন শিল্পমন্ত্রী সাংবাদিকদের বিরুদ্ধে কটূক্তির জবাবে বলেন, সত্য বলা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। আমরা হুমকির মুখে সীমিত স্বাধীনতায় কাজ করছি। 5 জুলাই সংসদে তৎকালীন তথ্যমন্ত্রী শেখ আজিজ আবারও বলেন, দেশে সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রয়েছে। এরপর 12 আগস্ট সরকার বিনা নোটিশে চট্টগ্রামের দেশ বাংলা পত্রিকাটি জোর করে বন্ধ করে দেন। 23 নভেম্বর সাপ্তাহিক ওয়েভ পত্রিকাকে আদালতের ইনজাংশন উপেক্ষা করে বন্ধ করে দেওয়া হয়। দেশ বাংলা সম্পাদককে রাষ্ট্রপতির 40 নং আদেশ বলে গ্রেফতার করা হয়।
এর একদিন পর 14 আগস্ট আওয়ামী লীগের তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্রের স্বাধীনতা বর্তমান সরকারের ইমানের অঙ্গ। আওয়ামী লীগ সরকারের এরকম নির্লজ্জ আচরণের নজির ব্রিটিশ অথবা পাকিস্তান আমলেও খুঁজে পাওয়া যাবে না। দেশ বাংলার বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার জন্য সাংবাদিক ইউনিয়নের কঠোর মনোভাব গ্রহণ করেন। এই ব্যাপারে আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 27 আগস্ট বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্মল সেন বলেন, চোরাচালানিদের জন্য গৃহীত রাষ্ট্রপতির 50 নং ধারা বলে সাংবাদিকদের গ্রেফতার করা চলবে না। 28 আগস্ট আওয়ামী লীগ সরকার প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশনস রেজিস্ট্রেশন অ্যান্ড ডিক্লারেশন অর্ডিন্যান্স 1973 নামে একটি গণবিরোধী কালা কানুন জারি করে আগের প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্সের স্থলাভিষিক্ত করেন। 19 সেপ্টেম্বর সংসদ অধিবেশনে ওই অর্ডিন্যান্সটি পাশ করা হয়। এই অর্ডিন্যান্স এর উপর বক্তৃতাকালে স্পিকার আব্দুল মালেক উকিল বলেন, রাষ্ট্রবিরোধী কোনো প্রকাশনা সহ্য করা হবে না। তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ এই বিলের উদ্দেশ্য নয়, তবে অন্য সব দেশের মতো সংবাদপত্রের যুক্তিসঙ্গত বিধিনিষেধ থাকা বাঞ্ছনীয়। বিলের উপর আলোচনাকালে জাসদের আব্দুল্লাহ সরকার বলেন, এই বিল আইয়ুব আমলের কালা কানুনের সমতুল্য। এর মাধ্যমে সরকারের গুণকীর্তন ছাড়া আর কিছুই সম্ভব নয়। তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কিছু করলে জনগণ ওই সংবাদপত্র প্রত্যাখ্যান করবে, আইনের দরকার হবে না। এর জবাবে মালেক উকিল বলেন, কাউকে প্রতিষ্ঠিত নৈতিকতা এবং সৌজন্যতার পরিপন্থী আলোচনা বা সংবাদ প্রকাশ করতে দেওয়া হবে না। হলিডে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে হলিডে সম্পাদক জনাব এনায়েতুল্লাহ খানকে তিনি জারদ সন্তান বলে আখ্যায়িত করেছেন। হাউ প্যাথেটিক। তাকে উদ্দেশ্য করে জনাব মালেক উকিল অকথ্য ভাষায় গালাগালি করেন। সংসদে এ ধরনের অশালীন উক্তির নজির বিশ্বের কোন সভ্য দেশে আলোচনা করা হয়েছে? BFUs 23 সেপ্টেম্বর 1973 সালের এক প্রতিবাদ লিপিতে অস্বীকার করে বলেন, এই অর্ডিন্যান্স সম্পর্কে কোনো সাংবাদিকের সাথে আলোচনা করা হয়নি। এছাড়া বৈধ সন্তান কথাটি সংসদে কোনো ভদ্র সমাজে ব্যবহার করা হয় না। এই সভ্য জগতে ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। এই উক্তি অশালীন সভ্যতা, বিবর্জিত এবং কদর্য। এই প্রেক্ষিতে হলিডে সম্পাদক এনায়েতুল্লাহ খান এক বিবৃতিতে বলেন, হলিডে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। একই সময় সরকারের ভারত প্রীতি চরম আকার ধারণ করে। ভারতের বিরুদ্ধে তথা বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে কাউকে কোনো কথা বলতে দেওয়া হবে না বা চলবে না। এ ধরনের হুমকি প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্য সব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হবু মন্ত্রীরা উচ্চস্বরে ঘোষণা করতে থাকেন। তখন কলকাতার আনন্দবাজার পত্রিকা ভারতকে বাংলাদেশের মুক্তিদাতা বলে অভিহিত করে একটি নিবন্ধ লেখে। এতে মাওলানার জেহাদি জিগির শিরোনামে একটি সম্পাদকীয় নিবন্ধে মাওলানা ভাসানীর প্রতি অশালীন উক্তি করা হয়। 5 আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নে বলেন, ভারত বাংলাদেশের মুক্তিদাতা এ কথা স্বাধীনতা সংগ্রামী এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ কৃতিত্বের প্রতি কটাক্ষ করা হয়েছে। সারা দেশে এর সপক্ষে সমর্থন গর্জে ওঠে। কিন্তু আওয়ামী নেতারা মনি মুজাফফর গংরা কেউই সেদিন ওই উক্তির ব্যতীত করে টু শব্দটি পর্যন্ত করেনি। তবে কি এদেশের স্বাধীনতার ব্যাপারে কোন কৃতিত্ব মুক্তিযোদ্ধাদের কাছে বলে আওয়ামী লীগ বা তার দোসররা বিশ্বাস করে না? ইতিমধ্যে বারবার গণকণ্ঠ পত্রিকার উপর হামলা চলে, হামলা হুমকি আসে অন্যান্য পত্রিকার উপরেও। 74 সালের 16 জানুয়ারি এই প্রেক্ষিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে বলেন, বিভিন্ন মহলের নিকট হতে সাংবাদিকদের প্রত্যক্ষ এবং পরোক্ষ, ঘোষিত এবং অঘোষিত নানান রকম হুমকির সম্মুখীন হতে হচ্ছে। দেশের সংবাদপত্র স্বাধীনতা নেই বলে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। 1974 সালের 17 মার্চ জাসদের জনসভাকে কেন্দ্র করে ঘটে আরেক দফা হয়রানি। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে গিয়ে বহু জাসদ কর্মী নিহত হয়, গণকণ্ঠ বন্ধ করে দেওয়া হয়। 18 মার্চ জিপিওর বিপরীত দিক থেকে কসকোর দোকানের উপর তলায় অবস্থিত জাসদ অফিস আওয়ামী লীগ গুন্ডারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গণকণ্ঠ সম্পাদক কবি আল মাহমুদ এবং অন্যান্য সাংবাদিক কর্মচারী গ্রেফতার হন। তারপর জুলাই মাসে মাওলানা ভাসানীর পত্রিকা প্রাচ্য বার্তার সম্পাদককে গ্রেফতার করা হয়। বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রামের ইস্টার্ন এক্সামিনার পত্রিকা। এরপর 16 ডিসেম্বর 74 সালের সিরাজ শিকদার সংক্রান্ত প্রতিবেদন ছাপার জন্য ঢাকার সাপ্তাহিক অভিমত পত্রিকার বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নেওয়া হয়। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এর সম্পাদক আলী আশরাফের বিরুদ্ধে। এই পরিপ্রেক্ষিতে 1974 সালের 6, 7 এবং 8 জুলাই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের 3 দিন ব্যাপী অধিবেশন বসে। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের তৎকালীন সভাপতি নির্মল সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে গৃহীত প্রস্তাবে বলা হয়, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বক্তব্য হচ্ছে, দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ
এই আওয়ামী লীগ পাকিস্তানের আমলে সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার জন্য সাংবাদিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করছে, সাংবাদিকদের রুটি রুজির সংগ্রাম সমর্থন জুগিয়েছে। স্বাধীনতার 1.5 বছরের মধ্যেও প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্স বাতিল সম্পর্কে কোনো উদ্যোগ গ্রহণ করেনি, অথচ এই কালাকানুন বাতিল করা ছিল আওয়ামী লীগের নির্বাচন ইশতেহারের অন্যতম অঙ্গীকার। বিস্ময়কর হলেও সত্য যে কোনো ক্ষেত্রেই বাংলাদেশ সরকার সাংবাদিক ইউনিয়নের সাথে কোনো বিষয়ে আলোচনার প্রয়োজন অনুভব করেনি। প্রত্যেকটি বিষয় এবং ক্ষেত্রে একতরফা সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনা এখানেই শেষ নয়। বিশেষ ক্ষমতা আইন এবং প্রেস অ্যান্ড প্রিন্টিং প্রসেস অ্যাক্ট জারি করে এই অ্যাক্টে আইয়ুব আমলের কালাকানুনের বহু ধারাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জানুয়ারিতে সংসদে গৃহীত বিশেষ ক্ষমতা আইনে শুধুমাত্র আইয়ুব আমলের কালাকানুন নয়, ব্রিটিশ আমল থেকে আইয়ুব আমল পর্যন্ত সংবাদপত্র দমনের জন্য যত আইন প্রণীত হয়েছিল তার প্রতিটি ধারাও এই আইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেশবাসীর কাছে আমাদের প্রশ্ন, এই পরিস্থিতিতে সংবাদপত্রের বস্তুনিষ্ঠ সংবাদ অধিবেশনের অবকাশ কোথায়? দুঃখ শুধু এখানেই না, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দেশে সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্তকে বিভিন্ন পত্রপত্রিকায় সমর্থন জানানো হলো, অথচ সেনাবাহিনী নিয়োগের সাথে সাথে সাংবাদিককে ডেকে বলা হলো যে সংশ্লিষ্ট মহলের অনুমতি ব্যতিরেকে সেনাবাহিনীর অভিযান সম্পর্কে কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। আমাদের জিজ্ঞাসা, এই পরিস্থিতিতে সহযোগিতার অবকাশ কোথায়? বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সুযোগ কোথায়? আলোচনা সমালোচনা সেনাবাহিনীর যে অভিযান সার্থক হতে পারত, একতরফা সরকারি প্রচারণার কবলে পরে সে অভিযান আজ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এই হচ্ছে আজকের বাংলাদেশের সাংবাদিকতা এবং সংবাদপত্রের পরিস্থিতি। এই প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকার সহ দেশের সকল সরকার সমর্থক এবং বিরোধী দলের প্রতি আমাদের আবেদন, আপনারা পরিস্থিতি অনুধাবন করুন, আপনাদের দেয়া পূর্ব পরিস্থিতি রক্ষা করুন। বাংলাদেশের সাংবাদিকরা সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার সংগ্রামে আপনাদের সহযোগিতা কামনা করছেন। দেশবাসীর মৌলিক অধিকার প্রশ্নে জুলাই মাসে মৌলিক অধিকার সংরক্ষণ এবং আইন সাহায্য কমিটি কার্যনির্বাহী পরিষদ জনগণের নাগরিককে স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে পরিস্থিতি ক্রমাবনতি এবং এ বিষয়ে সরকারের নীতি লক্ষ্য করে এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ সরকার বর্তমানে সরকার বিরোধী মতামত ও সরকার বিরোধী ব্যক্তিদের দমন করার জন্য রক্ষী বাহিনীকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তার বিশেষ ক্ষমতা আইন এর অস্ত্র দ্বারা নিজেদেরকে সজ্জিত করছেন। বাহ্যত সমাজ বিরোধী লোকদের মোকাবিলা করার জন্য প্রণীত এই আইন বস্তুত বাংলাদেশের রাজনৈতিক বিরোধী দলগুলোর উপর দমন নির্যাতন একটি হাতিয়ারে পরিণত হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের স্থূল এবং দারুণ অপব্যবহার এবং গ্রাম এবং শহরাঞ্চলের বেপরোয়া রক্ষী বাহিনী মোতায়েনের মাধ্যমে সরকার মূলত ব্যাপকভাবে জনগণের সামাজিক এবং রাজনৈতিক জীবনের এক ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। সব ধরনের রাজনৈতিক প্রতিপক্ষকে রক্ষী বাহিনী ধরে নিয়ে যাচ্ছে এবং রক্ষী বাহিনী আইনের মধ্যেও তাদেরকে আদালতে উপস্থিত করার যে আনুষ্ঠানিক ব্যবস্থা আছে তা না করে তাদের উপর তারা হিংসাত্মক শারীরিক নির্যাতন চালাচ্ছে। রাজনৈতিক কর্মীদের উপর অস্বাভাবিক নির্যাতন ও তাদের উপর নানাভাবে চাপ সৃষ্টি কাহিনী বিভিন্ন সংবাদপত্র, এমনকি সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্রের মাধ্যমেও ফাঁস হয়ে পড়েছে। বাংলাদেশ সরকার বিরোধী দলীয় মতামতকে দমনের চেষ্টা করছেন শুধু তাদেরকে জেলে নিয়ে এবং নির্যাতন এবং শারীরিকভাবে খতম করেই নয়, তারা এর জন্য 144 ধারাও দেশব্যাপী জারি করেছেন। বাহ্যত এটা তারা করেছেন 2 মাস পূর্বে আরম্ভ করা তাদের তথাকথিত শুদ্ধি অভিযানের সুবিধার জন্য। কিন্তু এর আসল উদ্দেশ্য হলো দেশ বিরোধী মতামত প্রকাশ এবং গণতান্ত্রিক শক্তি সমূহকে সংগঠিত হতে না দেওয়া। আরেকটি বিষয়ে আমরা জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই, একমাত্র সংবাদপত্র এবং সাময়িক পত্রপত্রিকার মাধ্যমে মত প্রকাশে যারা ইচ্ছুক তাদেরকে তা প্রকাশ করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে ভয়ানক রকম কড়াকড়ি করে এবং নিউজ প্রিন্টের কোটা দিতে অস্বীকার করে সরকার বর্তমানে বিরোধী দলীয় সংবাদপত্র এবং সাময়িকীগুলোর প্রকাশনা করে নিদারুণ অসুবিধার সৃষ্টি করেছে। উপরে উল্লেখিত ঘটনাসমূহের পরিপ্রেক্ষিতে মৌলিক অধিকার সংরক্ষণ এবং আইন সাহায্য কমিটির কারাগারের অবস্থার উন্নতি ও রাজনৈতিক বন্দীদের আশু মুক্তি দাবি করছে। সংবাদপত্রের এ ধরনের নির্যাতন চলাকালে সরকার 28 জুলাই 1974 সালে নিউজ প্রিন্ট নিয়ন্ত্রণাদেশ জারি করে সংবাদপত্রের উপর আরো কঠোর নিয়ন্ত্রণ চাপিয়ে দেন। দেশের সাংবাদিক ইউনিয়ন সমূহ রাজনৈতিক নেতৃবৃন্দ সংবাদপত্র পরিষদ এই নিয়ন্ত্রণ প্রত্যাহারের দাবি জানান, কিন্তু কোনো ফল হয়নি। নিউজ প্রিন্ট নিয়ন্ত্রণে আদেশ বলে সরকার এর সরবরাহ সীমিত করেন, বরাদ্দ কমিয়ে দেন এবং বই পুস্তক এই কাগজে ছাপানো বন্ধ করে দেন। ফলে 19 নভেম্বর 1974 সালের দৈনিক ইত্তেফাকে প্রকাশিত এক রিপোর্টে জানা যায় যে নিউজ প্রিন্ট মিলে
46 লাখ টাকার নিউজ প্রিন্ট অবিকৃত অবস্থায় পড়ে আছে। তারপর 1974-এর 20 নভেম্বর সংসদে ছাপাখানা এবং প্রকাশনা বিলে এক নতুন ধারাও যুক্ত হয়। ওই ধারায় বলা হয় যে, যদি কোনো সংবাদপত্রে এমন কিছু প্রকাশ করা হয় যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আইনের শাসন বা আইন শৃঙ্খলা রক্ষার পরিপন্থী বা কোনো অপরাধ সংগঠনের কোনো ব্যক্তিকে প্ররোচিত করে অথবা যে কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ প্রীতির সম্পর্ক বিনষ্ট করার চেষ্টা করা হয়, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট উক্ত পত্রিকার ডিক্লারেশন বাতিল করতে পারবেন। বিলের উপর আলোচনা করে বিরোধী সংসদ সদস্য আব্দুস সাত্তার বলেন, এই আইনের ফলে ইত্তেফাক বন্ধ হয়েছিল। দেশ হতে পাট পাচার, সার কারখানা বিস্ফোরণ, বিদেশি ব্যাংকে মন্ত্রীদের অর্থ জমানোর খবর যাতে কেউ ছাপাতে না পারে, তার জন্যই এই আইন। বিরোধী সদস্যরা এই প্রতিবাদে ওয়াকআউট করেন। সরকারিভাবে বলা হয় যে, সিরাজ শিকদারকে আটক করার পর রাতে সাভার এলাকায় তার গুপ্ত ঘাঁটিতে অনুসন্ধান চালাতে পুলিশ তাকে সঙ্গে করে সাভারের দিকে যাচ্ছিল। পথে পালিয়ে যেতে চেষ্টা করলে পুলিশের গুলিতে তিনি নিহত হন। পলায়নরত ব্যক্তিকে গুলি করলে গুলি লাগার কথা পেছনে, কিন্তু সিরাজ শিকদারের মৃতদেহের গুলির ক্ষত পাওয়া গিয়েছে তার বুকে। আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জরুল হক পালাতে গেলে তাকে গুলি করা হয় বলে আইয়ুব সরকার দাবি করেছিলেন। এতে প্রতিবাদে শেখ মুজিব বলেছিলেন, সার্জেন্ট জরুল হককে গুলি করে হত্যা করা হয়েছে। সিরাজ শিকদারকে হত্যার পর সেই শেখ মুজিবই পার্লামেন্টে দম্ভ করে অতি নির্লজ্জভাবে বললেন, কোথায় আজ সেই সিরাজ শিকদার? 1975 সালের 3রা জানুয়ারি জারি করা হয় জরুরি ক্ষমতা বিধি। তাতে পুলিশকে যে কোনো লোককে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়। 24শে জানুয়ারি 1975 সালের ঘোষণা করা হয় একদলীয় শাসন বাকশাল। তারপর 1975 সালের 16 জুন জারি করা হয় সংবাদপত্র ডিক্লারেশন বাতিল অধ্যাদেশ। সারা দেশে মাত্র 4টি দৈনিক পত্রিকা সরকারি নিয়ন্ত্রণে চালু রাখা হয়। গণতন্ত্রের কবরের উপর এভাবেই দেওয়া হয় সিমেন্টের ঢালাই। সারা দেশে নেমে আসে স্বৈরতন্ত্রের রুদ্ধশ্বাস। পঞ্চদশ অধ্যায়, বাকশালী স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ। দেশ স্বাধীন হবার পর আওয়ামী লীগ সমাজতন্ত্রের ধোঁয়া তুলে সমাজতন্ত্র আর মুজিববাদের এক গোঁজামিলের ফর্মুলা জারি করে কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষের কাছে। তারই প্রেক্ষিতে 1972 সালের 1 ফেব্রুয়ারি তৎকালীন শ্রমমন্ত্রী ঘোষণা করেন, শিল্প প্রতিষ্ঠানে 30% শেয়ার হবে শ্রমিকদের, 30% হবে মালিকদের এবং 40% হবে সরকারের। 13 ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা নুরি আলম সিদ্দিকী বলেছিলেন, স্বল্প বেতনের শ্রমিকদেরই বেশি সুবিধা দেওয়া হবে। আওয়ামী লীগের সার্বিক প্রতিশ্রুতি ছিল সমাজতন্ত্র আর পুঁজিবাদের মিক্সার বানিয়ে আজব মুজিববাদ প্রতিষ্ঠা করা। 1972 সাল পর্যন্ত 1972 থেকে 75 সাল পর্যন্ত সংবাদপত্রের পাতা ঘাটলে দেখা যাবে অযোগ্য প্রশাসন, দুর্নীতি, তোষণনীতি, স্বজনপ্রীতি প্রভৃতি কারণে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো ক্রমশ দেউলিয়া হয়ে গিয়েছিল। একদিকে দলীয় টাউট এবং দুর্নীতিপরায়ণ প্রশাসকরা যখন ব্যক্তির স্বার্থে হাসিলের রেসে ব্যস্ত, তখন শ্রমিকদের 3 বছর কিছু দিতে পারবো না মুজিবের এই বক্তব্য শ্রমিকদের আশ্বস্ত করতে ব্যর্থ হয়। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে এগিয়ে আসেন। তখন শিল্প এলাকায়ও বিভেদের রাজনীতির আশ্রয় নেয় আওয়ামী লীগ সরকার। 28 মে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানায় ধর্মঘট নিষিদ্ধ করে দেওয়া হয় সরকারি অধ্যাদেশ বলে। জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাওয়ানি জুট মিল সম্পর্কে বলেন, এই মিলটির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জনৈক এমসিএ, মিল ম্যানেজার, প্রশাসনিক কর্মকর্তা ও সরকারি নিয়োজিত পরিচালক যৌথ চেষ্টায় গোপনে চোরা পথে মিলের লাখ লাখ টাকার সুতা, যন্ত্রপাতি এবং কাপড় আত্মসাৎ করায় মিল শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। 1972 সাল থেকে 75 সালের আগস্ট পর্যন্ত সামগ্রিক পরিসরের শিল্প কারখানার এটাই ছিল বাস্তব চিত্র। 1972 আগস্ট মাসে আদমজিতে দুদল শ্রমিকের সংঘর্ষ হয়। 1973 সালের 7 ফেব্রুয়ারি চট্টগ্রামের বারুককুণ্ডে শতাধিক শ্রমিক রক্ষী বাহিনীর গুলিতে নিহত হয়। ইতিমধ্যে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানার ভেতর ধ্বংসাত্মক তৎপরতা চলতে থাকে। 1974 সালের 1 ফেব্রুয়ারি এক সংবাদে জানা যায় যে, পিপলস জুট মিল থেকে 80 লাখ টাকার যন্ত্রপাতি উধাও হয়ে গেছে। পাটকল এবং গুদামে আগুন ছিল প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা। তবে এই আত্মঘাতমূলক কাজের সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত ঘোড়াশাল সার কারখানার বিস্ফোরণ। 74 সালের 11 সেপ্টেম্বর ঘোড়াশাল সার কারখানা কন্ট্রোল রুম বিধ্বস্ত হয়। 20 সেপ্টেম্বর তদন্ত কমিটির সূত্রে বলা হয় যে, কাজটি ছিল নাশকতামূলক। ওই বিস্ফোরণের পর শুরু হয় বিদ্যুৎ বিভ্রাট। সার কারখানার ওই বিস্ফোরণে 50 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছিল। প্রথম রিপোর্টারের নাশকতামূলক কথাটির ব্যাখ্যা আর কোনোদিন দেওয়া হয়নি।
1974 সালের 29 মার্চ দৈনিক বাংলা একটি রিপোর্ট প্রকাশিত হয়। রিপোর্টে বলা হয় রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণে অর্থ অপব্যয় করছে, শ্রমিক নেতাদের চাপে মিলে অতিরিক্ত লোক নিয়োগ করতে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে এরা নিজেরা কখনো কাজ করে না। কারা ছিল এই সমস্ত শ্রমিক নেতা? কোনোদিন তাদের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর জের আজও টেনে চলছে বাংলাদেশের শিল্প ক্ষেত্র। এমনই দুর্নীতিতে চলে দ্রব্যমূল্য নিয়ে, লাইসেন্স পারমিট নিয়ে। 1973 সালের 11 মে বাণিজ্য মন্ত্রী কামরুজ্জামান বলেন 25,000 আমদানিকারকের মধ্যে 15,000ই ভুয়া। এদের লাইসেন্স ইস্যু করেছিল মন্ত্রণালয়। কার সুপারিশে কাদের এই সমস্ত লাইসেন্স দেওয়া হতো সেটা জনগণ কখনো জানতে পারেনি। তাদের বিরুদ্ধে কোনো বিচার হয়েছিল কিনা সে খবরও পায়নি দেশের মানুষ। এসব দেখে মনে হয় আওয়ামী লীগ বাকশালীরা 22 পরিবারের বদলতে হয়তো তারা মতিয়া চৌধুরীর বক্তব্য অনুযায়ী 2200 পরিবারের সৃষ্টি করতে চেয়েছিল। তাই দেখা যায় যার তাঁত নাই সে সুতা পায়, যার কোনো ঠিকানা নাই সেই হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ডিলার। সাধারণ মানুষের জীবন নিয়ে চলে এমনই আজব তামাশা। পরিণতিতে 74 সালে দুর্ভিক্ষে 6 লক্ষ সাধারণ বাংলাদেশি প্রাণ হারায়। আওয়ামী লীগের মাত্র 2 বছরের শাসনে দেশবাসী যখন ত্রাহি ত্রাহি অবস্থা, সে সময় আওয়ামী লীগের নেতা, তরুণ এবং ছাত্রকর্মীদের মধ্যে অনেকের মনে এমন প্রশ্ন জাগে, ফলে আওয়ামী লীগের মধ্যে সৃষ্টি হয় অভ্যন্তরীণ কোন্দল। সে কোন্দলে ক্রমশ সংঘাতে পরিণত হয়। আওয়ামী লীগের সচেতন এবং জাতীয়তাবাদী অংশ আওয়ামী দুঃশাসনের স্বৈরাচার এবং বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। 1974 সালের 23 মার্চ বাংলাদেশ ছাত্রলীগ মুজিববাদী বাণিজ্য মন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ এবং শিক্ষামন্ত্রী ইউসুফ আলীর কাছে দুটো স্মারকলিপি পেশ করেন। ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক শফিউল আলম প্রধান যেসব ব্যক্তি টিসিবি এবং রাষ্ট্রায়ত্ত অন্যান্য শিল্প প্রতিষ্ঠান থেকে কোটা পায় তাদের নামের তালিকা ছাত্র সংগ্রাম পরিষদের কাছে অর্পণের আহ্বান জানান। জনাব প্রধান অভিযোগ করেন ক্ষমতাসীন দলের নেতা এবং মন্ত্রীরা কালোবাজারি এবং লাইসেন্স পারমিটধারী ভুয়া ব্যবসায় জন্ম দিয়েছে। তারাই আজ জনসভায় নির্লজ্জভাবে গালভরা বক্তৃতা দিচ্ছেন। তিনি আরো বলেন স্বাধীনতার পর কারা বাড়ি গাড়ি এবং প্রেস দখল করেছে জনগণ তাদের ভালোভাবেই চেনে। আজ তাদের অপকর্মের জন্যই দেশে ভয়াবহ সংকট এবং অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে বক্তৃতা করেন ছাত্রলীগের সভাপতি মনিরুল হক চৌধুরী, জনাব প্রধান, ইসমত কাদির গামা প্রমুখ। বক্তৃতায় যুবলীগের প্রতি ইঙ্গিত করে তারা বলেন এরা বেনামিতে লাইসেন্স পারমিট, এজেন্সি, সুতা কেলেঙ্কারি, পরিত্যক্ত সম্পদ এবং প্রেস দখল, ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকার ওভারড্রাফট গ্রহণ, সিগারেট কেলেঙ্কারি, রাতারাতি ধানমন্ডি গুলশান বনানীতে বাড়ি, গাড়ি, লঞ্চ, ট্রাক এবং লাখ লাখ টাকার মালিক বনে আঙুল ফুলে কলাগাছ হয়েছে। বক্তৃতায় তারা ব্যাংক ডাকাতি, হাইজ্যাক, পাট পোড়া, গুপ্ত হত্যা, দুর্নীতি বা চোরাকারবারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান। প্রেস দখলকারী বলতে তারা শেখ ফজলুল হক মনিকে বোঝান। জনাব প্রধান বলেন জনৈক মন্ত্রী এই দুর্দিনে গুলশানে বিরাট অট্টালিকা নির্মাণ করেছেন। ক্ষমতাসীন দলের ঢাকা শহরের সাবেক এমপি বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে বাইতুল মোকাররমে 14টি দোকানের মালিক বনে গেছে। এদেশের মানুষ যখন অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছেন তখন এক শ্রেণীর নেতারা 30 লাখ শহীদের উপর দাঁড়িয়ে আপন ভাগ্য করার ঘৃণ্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। 31 মার্চ তৎকালীন যুবলীগের প্রধান শেখ ফজলুল হক মনি ওই তালিকা প্রকাশের প্রতিবাদ করেন। তিনি বলেন রাজনৈতিক মত বিরোধের কারণে ছাত্রলীগ নেতারা যা করেছে তা আভ্যন্তরীণ কোন্দলের ফল। তিনি অবশ্য তার প্রেস দখল এবং ব্যাংক থেকে ওভারড্রাফট নেবার অভিযোগ সম্পর্কে কিছুই বললেন না। ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ওই তালিকা প্রকাশকারীদের বাংলার বাণী বিরোধী গোষ্ঠীর এজেন্ট বলে অভিহিত করেন। জনাব মনির হক চৌধুরী এবং জনাব শফিউল আলম প্রধান শেখ মনির বক্তব্যের প্রতিবাদ করে বলেন ছাত্রলীগে কোনো কোন্দল নেই। তারা বলেন ক্ষমতাসীন দলের সাথে সম্পর্ক রেখে যেসব দুর্নীতিবাজ পত্রিকা এবং বিভিন্ন মাধ্যম প্রতিক্রিয়াশীলদের পৃষ্ঠপোষকতার চেষ্টা করেছেন তাদের কাউকেই ক্ষমা করা হবে না। শেখ মনির বিবৃতি সম্পর্কে বলেন এ হচ্ছে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই নাই ধরনের মন্তব্য। কলা খান কিনা তা 29 এপ্রিল প্রমাণিত হবে। 29 এপ্রিল বাইতুল মোকাররমের সভায় তারা দুর্নীতিবাজ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবেন বলে ঘোষণা দেন। তারা সাবেক সিতারুল পাকিস্তান প্রেস থেকে জনৈক আওয়ামী লীগ যুবলীগ নেতার মালিকানা এবং সম্পাদনা একটি পত্রিকা বের হচ্ছে বলে জানান। উল্লেখ্য বাংলার বাণী পত্রিকাটি ওই প্রেস থেকে বের করা হতো। স্বাধীনতার পর শেখ মনি ওই প্রেসটি দখল করে নেয়। মুজিববাদী ছাত্রলীগের অভ্যন্তরীণ এই কোন্দল পরিণতিতে 3 এপ্রিল ঘটে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে ভয়াবহ 7 জন ছাত্রের হত্যাকাণ্ড। 7 এপ্রিল প্রধান ও মনিরুল হক ছাত্রদের শোক মিছিল বের করার নির্দেশ দেন। আওয়ামী লীগ সভাপতি কামরুজ্জামান বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ছাড়া আর কারো কাছে অস্ত্র রাখতে দেওয়া হবে না।
একই দিন জনাব প্রধান ওই ছাত্র হত্যাকাণ্ডের আসামি হিসেবে গ্রেফতার হন। তার প্রধানের গ্রেফতারের প্রতিবাদে 8 এপ্রিল বিশ্ববিদ্যালয়ে একটি গ্রেনেড নিক্ষিপ্ত হয়, তাতে কয়েকজন ছাত্র আহত হন। ওইদিকে প্রধানের মুক্তির দাবিতে ছাত্রলীগ ধর্মঘট ডাকে। প্রধানের মুক্তির দাবিতে ছাত্রলীগ কর্মীরা আওয়ামী লীগের অফিসের সামনে অবস্থান ধর্মঘট করেন। তারা বলেন, দেশে প্রেসিডেন্টের অর্ডারের যদি অপপ্রয়োগ হয় তবে তার পরিণতি হবে ভয়াবহ। 10 এপ্রিল প্রধানের মুক্তির দাবিতে ছাত্রলীগের 6 জন ছাত্র অনশন শুরু করেন। এই ক্ষেত্রে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, শেখ মুজিব মস্কো থেকে ফিরে না এলে তাদের পক্ষে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। 12 এপ্রিল শেখ মুজিব মস্কো থেকে ফিরে আসেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ছাত্রদের ধর্মঘটের অবসান ঘটে, কিন্তু জনাব প্রধান আটকই রয়ে যান। 4 ফেব্রুয়ারির ঘটনার পর শেখ ফজলুল হক মনির যুবলীগ 3 দিন ব্যাপী এক বৈঠকে ছাত্রলীগ সম্পর্কে এক প্রস্তাব গ্রহণ করেন। প্রস্তাবে ছাত্রলীগকে বর্তমান নেতৃত্ব বর্জন করে নতুন পথ গ্রহণ করার আহ্বান জানানো হয়। প্রস্তাবে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একটি অংশ যুবলীগের বিরুদ্ধে যে কুৎসা রচনা করেছে তা ষড়যন্ত্রমূলক এবং বানোয়াট। ছাত্রলীগ কর্মীরা তাদের নেতৃত্বের একাংশের রাজনৈতিক হঠকারী এবং ধ্বংসাত্মক পরিকল্পনা সম্পর্কে সচেতন হয়ে উঠেছে বলে যুবলীগ মনে করে। ছাত্রলীগ সম্পর্কে গৃহীত ওই প্রস্তাবে আরো বলা হয়, ছাত্রলীগকে একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সর্বতভাবে সাহায্য এবং সহযোগিতা করতে যুবলীগ প্রস্তুত ছিল, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের চক্রান্ত, হঠকারিতা, অবার্চিনতা, অদূরদর্শিতা এবং ছাত্রলীগের মধ্যে অন্য আদর্শের ফ্যাসিবাদী একটি প্রভাবশালী অনুপ্রবেশকারী মহলের সন্ত্রাসমূলক এবং বিভেদমূলক কার্যকলাপে দরুন তা সম্ভব হয়নি। যুবলীগ সবসময় মহলটির আচরণকে জাতির জন্য ক্ষতিকর, দেশের শিক্ষা সম্প্রসারণের পরিপন্থী এবং শিক্ষাঙ্গনে শান্তি এবং শিক্ষা পরিবেশের জন্য মারাত্মক হুমকি বলে বিবেচনা করে এসেছে। ছাত্রলীগকে আজকের অবক্ষয় থেকে রক্ষা এবং উদ্ধার করার জন্য সবচেয়ে বড় প্রয়োজন যুবলীগের সাহায্য এবং সহানুভূতি। সাম্যদর্শী সংগঠনগুলোর মধ্যে যারা সংঘাত বাঁধাবার চেষ্টা করেছিল তাদের সাথে ছাত্রলীগের সম্পর্ক ছেদ করতে হবে এবং যুবলীগের আহ্বানে সাড়া দিতে হবে। এভাবে একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনকে বাকশালী স্বৈরশাসনের কিরানকে পরিণত হয়। সদ্যমুক্ত স্বাধীন বাংলাদেশ, অনেক আশার বাংলাদেশ, জনগণকে সোনার বাংলাদেশের স্বপ্ন নেতারা এতদিন দেখিয়ে এসেছে তা বাস্তবায়িত করার সুযোগ এসেছে স্বাধীনতা লাভের মাধ্যমে। জাতীয় পরিসরে মুক্তি সংগ্রাম শ্রেণীভেদের প্রাচীর ভেঙে চুরে একাকার করে দিয়েছে, ফলে শ্রেণীভেদের অহমিকা ভুলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণের প্রত্যাশা, নেতারা তাদের ক্ষুদ্র গোষ্ঠী এবং দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে জাতীয় স্বার্থের জনগণকে একত্রিত করে দেশপ্রেম এবং কর্ম উদ্দীপনাকে গঠনমূলক কাজে লাগিয়ে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন করে গড়ে তুলবেন এক সোনার বাংলা। সমৃদ্ধ এবং দৃঢ় ভিত্তির উপর নির্ভর করে বিশ্ব পরিসরে সগর্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশের প্রতিটি নাগরিক। অতীত ঐতিহ্য, নিজস্ব স্বতন্ত্রতা, রাজনৈতিক নেতৃবৃন্দের সুদূর প্রসারী বিচক্ষণতা, সঠিক দিক নির্দেশনা, দেশপ্রেম, আত্মত্যাগ, কঠিন পরিশ্রম, সর্বোপরি সম্মিলিত প্রচেষ্টার দেশ এবং জাতিকে আত্মমর্যাদাশীল করে গড়ে তোলার অঙ্গীকার বাংলাদেশকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে উন্নতির চরম লক্ষ্যে। সুখী, সমৃদ্ধ এবং গতিশীল বাংলাদেশ গড়ে তুলে তার সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেবার মাধ্যমেই বাস্তবায়িত হবে মুক্তিযুদ্ধের চেতনা। লাখো শহীদের রক্তের বদলে অর্জিত স্বাধীনতা হয়ে উঠবে অর্থবহ, কিন্তু জনগণের মনে অনেক সন্দেহ। ঐতিহাসিকভাবে আমাদের রাজনীতিতে কাজের চেয়ে কথার ফুলঝুরি ছড়ছে বেশি, তার চেয়ে বেশি থেকেছে প্রতিশ্রুতি। ক্ষমতায় গেলে জনগণের সার্বিক মুক্তি এনে দেব, এ ধরনের গালভরা বক্তব্য জনগণ হামেশাই শুনে এসেছে দীর্ঘকাল থেকে, কিন্তু যেই গেছেন লঙ্কা সেই হয়েছেন রাবণ। অর্থাৎ ক্ষমতায় গিয়ে বক্তৃতাকারীরাই নির্মমভাবে পদদলিত হয়েছেন জনগণ এবং জনগণের দাবিকে। এর মূলে রয়েছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের গণবিচ্ছিন্নতা। দেশের ব্যাপক জনগণের সাথে তাদের কোনো সংযোগ নেই। এখানে শাসকের সাথে শাসিতদের কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। তাই শাসক গোষ্ঠীর বক্তৃতা বিবৃতি সাধারণ মানুষকে আর আলোড়িত করে না। তারা যখন যা খুশি তাই বলেন, তাই করেন। নিজেদের স্বার্থ হাসিল করার জন্য উপযুক্ত যুক্তি দিয়ে তাদের নীতি এবং কাজ হালাল করে নেন। আমাদের রাজনৈতিক ইতিহাস পরিচালনা করে দেখা যাবে 1947 সাল থেকে পরবর্তীকালে যত সরকার এসেছে তারা প্রত্যেকেই মূল সমস্যাকে পাশ কাটিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধোঁয়া তুলেছে। 47 সালে সুবিধাবাদীর নেতৃত্ব ধোঁয়া তোলেন ইসলামের। ধর্মপ্রাণ মানুষ অতি সহজেই মোহিত হয়েছিল সেই ধূম্রজালে। 52 সালে তার ভাষা আন্দোলনকে আখ্যায়িত করেন ইসলামী বিরোধী সংগ্রাম বলে। 58 সালে আইয়ুব খান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে এলান করলেন মৌলিক গণতন্ত্রের। তাদের বিভিন্ন সব স্লোগান পরিণত হয়েছে শুধু ফাঁকা আওয়াজ।
সাধারণ মানুষের অপরিসীম দুঃখ দুর্দশার বোঝা ক্রমান্বয়ে গিয়েছে বেড়ে, গভীরতর হয়েছে সামাজিক সংকট। তাই তারাও তাদের পূর্বসূরীদের মতো সত্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পদার্পণ করেই পুরনো কায়দায় ধোয়া তুললেন মুজিববাদ কায়েম করতে, যেমনটা করে চলেছে এখন আওয়ামী লীগ সরকার, তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু মাত্র 4.5 বছরের মাথায় যখন মুজিববাদের অসারতা পূর্ণ মাত্রায় প্রমাণিত হলো, তখন জনাব শেখ মুজিব আবারও একই কায়দায় সংবিধানের 4th সংশোধনী প্রণয়ন করে জরুরি আইন ঘোষণার মাধ্যমে রাষ্ট্রীয় সকল ক্ষমতা নিজ হাতে কুক্ষিগত করে একনায়কতন্ত্র এবং একদলীয় শাসন বাকশাল কায়েম করেন। তার এই সর্বক্ষমতা হরণের ফলে বাহ্যিকভাবে অবস্থা স্থিতিশীল মনে হলেও দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। এই অবনতির একটি প্রধান কারণ ছিল শেখ মুজিব ও তার সরকার মনে করত কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী এবং ক্ষমতা বলয়ের লোকজনের মাঝে সুখ সুবিধা বন্টন করে তাদের খুশি রাখতে পারলেই ক্ষমতায় থাকার সমর্থন লাভ করা যায়। রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা, আদর্শ অথবা নীতিগত বিশ্বাসের অভাব, সর্বোপরি তৃতীয় বিশ্বের অনুন্নত দেশসমূহের সমস্যাদি এবং সশস্ত্র জাতীয় সংগ্রামের মাধ্যমে সত্যমুক্ত বাংলাদেশের পুনর্গঠনের সমস্যা সম্পর্কে তার জ্ঞানের অভাবের জন্যই শুধুমাত্র সুখ সুবিধা বন্টনের মাধ্যমে দেশ পরিচালনা করার ব্যর্থ চেষ্টা করছিলেন তিনি। যে কোনো নীতি নির্ধারণের ব্যাপারে তিনি তার অভিমতকেই প্রাধান্য দিতেন। কারো কোনো যুক্তি তার কাছে গ্রহণযোগ্য হতো না। তার এই সব জানতা ভাবও তার প্রশাসনিক ব্যর্থতার জন্য অনেকাংশে দায়ী। পার্টি এবং রাষ্ট্র সম্পর্কের ব্যাপারেও তার যথেষ্ট জ্ঞানের অভাব ছিল। ওই ধরনের মানসিকতার জন্য 56 থেকে 57 সালে আওয়ামী লীগের প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান খানের সাথে শেখ মুজিবের মতবিরোধ ঘটে। জনাব খানের অভিমত ছিল প্রশাসনকে নির্দলীয় রাখতে হবে, প্রশাসনের উপর কোনো প্রকার দলীয় প্রভাবের ফলে রাষ্ট্র পরিচালনার কাজ বিঘ্নিত হবে। কিন্তু শেখ মুজিব তার এই মনোভাবে ব্যথিত করে মুক্তি উত্থাপন করেন। তিনি বলেন, পার্টির আনুগত্যকে প্রাধান্য দিতে হবে, প্রশাসনকে তার নিরপেক্ষতা বর্জন করে। শুধু তাই নয়, আওয়ামী লীগের সদস্যদের কাজকে সহায়তা করাই হবে প্রশাসনের সার্বিক দায়িত্ব এবং এভাবেই আওয়ামী লীগের প্রভাব বাড়তে সহযোগী হতে হবে প্রশাসনিক যন্ত্রকে। শেখ মুজিবের দাপটের কাছে জনাব আতাউর রহমান খানকে নিশ্চুপ থাকতে হয়। ফলে 56 থেকে 57 সালে মুজিব যখন শিল্পমন্ত্রী, তখন তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ পাওয়া যায়। তিনি তার সরকারি ক্ষমতার প্রভাব খাটিয়ে তার প্রিয়জন ও পার্টির লোকদের অনেক পারমিট, ব্যাংক লোন, ইনডেটিং লাইসেন্স, শিল্প কারখানা গড়ার পারমিশন প্রভৃতি করিয়ে দেন। পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েও তিনি তার স্বভাব সুলভ প্রথার তার পার্টির লোকজনদের নানাভাবে খুশি রাখার চেষ্টা করেন। কাউকে দেওয়া হয় টাকা, কাউকে চাকুরি, কাউকে অযৌক্তিক পদোন্নতি, কাউকে বানানো হয় রাষ্ট্রায়ত্ত শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক। সব রকম দেশি ও বিদেশি আমদানিকৃত পণ্য সরবরাহ করা হতো লাইসেন্স প্রাপ্ত ডিলারদের মাধ্যমে। তাদের সবাই ছিলেন আওয়ামী লীগের সুপাত্রগণ। তাদের কেউই পেশাগতভাবে ব্যবসায়ী ছিল না। তারা তাদের লাইসেন্স পারমিট গুলো মধ্যস্বত্বভোগী হিসেবে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিত। ফলে জিনিসপত্রের দাম অনেক গুণ বেড়ে যেত। এছাড়া পাকিস্তানি নাগরিকদের পরিত্যক্ত 60,000 বাড়ি আওয়ামী লীগ নেতা এবং কর্মীদের মধ্যে বিতরণ করা হয়। এভাবেই শুধু নয়, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের যোগ সাজসে পাট, চাল, অন্যান্য কাঁচামাল এবং রিলিফের বিস্তর মালামাল ভারতে পাচার করা হয়। এরই ফলে ব্যাঙের ছাতার মতো দেশে এক শ্রেণীর মানুষ হঠাৎ করে আঙ্গুল ফুলে ভুঁইফোর বড়লোকের সৃষ্টি হয়। এই প্রসঙ্গে আমার সাথে শেখ মুজিবের একান্তে আলাপের সময় প্রধানমন্ত্রীর একটি মন্তব্য উল্লেখযোগ্য। মুজিব পরিবারের সাথে বিশেষ ঘনিষ্ঠতার কারণে আমি প্রায় যেতাম 32 নং ধানমন্ডিতে। কখনো তিনি ডেকে পাঠাতেন, কখনো যেতাম স্বেচ্ছায়। এমনই একদিন দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা প্রসঙ্গে আমি তাকে বলেছিলাম, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আপনার পার্টির লোকজনদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আপনি জনপ্রিয়তা হারাচ্ছেন। জবাবে তিনি বলেন, আমার দলের লোকজন কি পাকা মনের নির্যাতন ভোগ করে নাই? তারা কি ক্ষতিগ্রস্ত হয় নাই? তারা কি বিষয় সম্পদ খোয়ায় নাই? আর যদি তারা কিছুটা সুযোগ সুবিধা পেয়ে থাকে, তাহলে দোষের কি আছে? তাদের তো আমি ফালাইয়া দিতে পারি না। এতে কেউ বেজার হইলে আমি কি করতে পারি? এমন একটি জবাবের জন্য আমি প্রস্তুত ছিলাম না। মনে মনে ভেবেছিলাম, আজ তো তিনি জাতীয় নেতা, রাষ্ট্রের কর্ণধার। জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে শুধু দলীয় স্বার্থ বড় করে দেখা কি তার উচিত? যাদেই বা সেটা আশা করে কি করে? এ বিষয়ে আর আলাপে না গিয়ে সেদিন ফিরে এসেছিলাম এক অবর্ণনীয় অস্বস্তি নিয়ে। শাসক দলের এই সমস্ত নব্য পুঁজিপতিরা জাতীয় অর্থনীতিতে কোনো প্রকার বিনিয়োগ করেননি। তারা শুধু যা ছিল সেটাকেই লুট করে বড়লোক হয়েছেন। জাতীয় সম্পদ শুষে নিয়ে খোকলা করে দিয়েছেন অর্থনীতিকে। এইভাবে পাকিস্তানের 22 পরিবারের মতো রাতারাতি বাংলাদেশে কয়েক হাজার পরিবার সৃষ্টি করেছিল আওয়ামী লীগ সরকার।
তাদের প্রভাবে পরিচালিত দল আওয়ামী লীগের মাধ্যমে শেখ মুজিব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সমাজতান্ত্রিক অর্থনীতি। জ্ঞানের অভাব নাকি জনতাকে বোকা বানাবার অতি চালাকি বোঝা মুশকিল। শুধু যে কর্মীরা অসৎ হয়েছিল তা কিন্তু নয়, মুজিব পরিবারের সদস্যগণ এবং তার আত্মীয় স্বজনও দুর্নীতি এবং চোরাচালানে জড়িয়ে পড়ে। শেখ মুজিবের অতি বিশ্বাসভাজন গাজী গোলাম মোস্তফা জাতীয়ভাবে কম্বল চোর উপাধি পান এবং রিলিফের জিনিসপত্র নিয়ে কেলেঙ্কারি এবং চোরাচালানের জন্য আন্তর্জাতিকভাবে খ্যাতি লাভ করেন। তিনি রেড ক্রসের চেয়ারম্যান ছিলেন। শেখ মুজিবের ছোট ভাই শেখ নাসের শুধু খুলনায় বাড়িঘর এবং অবাঙালিদের ব্যবসা বাণিজ্যই হাতিয়ে ক্ষান্ত হননি, ভারতের চোরাচালানের রিং লিডারও ছিলেন তিনি। শেখ মুজিবের প্রত্যেকটি ভাগিনা শেখ মনি, আবুল হাসনাত, শেখ শহীদুল ইসলাম, মামুজ্জির শুধু যে রাজনৈতিক আধিপত্য বিস্তার করে রাতারাতি নেতা বনে যান তাই নয়, অসৎ উপায়ে অর্জিত ধন দৌলতের পাহাড় গড়ে তোলেন তারা। শেখ মুজিবের পুত্রদ্বয় বিশেষ করে শেখ কামালও অসৎ উপায়ে টাকা পয়সা আয় করতে থাকে। এক ব্যাংক ডাকাতের সাথে শেখ কামালের জড়িত হয়ে পড়ার ব্যাপারে পূর্বেই বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সরকারের আমলে দুর্নীতি সম্পর্কে বিখ্যাত সাংবাদিক জনাব লরেন্স লিফ সুলজ 30 আগস্ট 1974 সালে ফার ইস্টার্ন ইকোনমিক্সে লিখেন, অসৎ কাজ এবং অসাধু তৎপরতা কোনো আমলেই নতুন কিছু নয়, কিন্তু ঢাকাবাসীদের অনেকেই মনে করেন যেভাবে মুজিব আমলে সরকারের ছত্রছায়ায় খোলাখুলিভাবে দুর্নীতি ও জাতীয় সম্পদের লুটপাট হয়েছে তার নজির ইতিহাসে বিরল। স্বাধীনতা উত্তর বাংলাদেশের লুটপাট ও দুর্নীতির ফলে কোনরূপ অর্থনৈতিক অথবা রাজনৈতিক সুফল লাভ করা সরকারের পক্ষে ছিল অসম্ভব। উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পর্কহীন পরগাছার মতো গজিয়ে ওঠা নব্য ধনীদের বিলাসবহুল জীবনধারা এবং সহজ উপায়ে অর্জিত অর্থের স্বাভাবিক অপচয় জাতীয় অর্থনৈতিক সমস্যাকে বাড়িয়ে তুলেছিল একদিকে, অন্যদিকে তাদের নীতিবর্জিত ক্রিয়াকর্ম সরকার এবং বেসরকারি দলের ভাবমূর্তিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল জনসাধারণের চোখে। কৃষিভিত্তিক বাংলাদেশ প্রকৃতির উপর নির্ভরশীল। যুদ্ধবিধ্বস্ত দেশের 8 কোটি লোকের অন্নের সংস্থান করা হয়েছিল অতি দুরূহ কাজ। বৈদেশিক রাষ্ট্রগুলো এবং সাহায্য সংস্থাগুলো মুক্ত হস্তে নিয়ে এগিয়ে এসেছিলেন বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য। তাদের সহানুভূতির ফলে 1973 সালের 30 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সর্বমোট $1373 মিলিয়ন ঋণ এবং অনুদান লাভ করতে সমর্থ হয়। এছাড়া 1973 সাল পর্যন্ত ইউএনআরওপি এর মাধ্যমে বিপুল পরিমাণে রিলিফ সাহায্য দান করা হয় সদ্য স্বাধীন বাংলাদেশকে। কিন্তু এরপরও বাংলাদেশের অর্থনীতিতে 1973 সাল থেকেই সংকট দেখা দেয়, অর্থনৈতিক অগ্রগতিতে শৈথিল্য দেখা দেয়। এর জন্য মূলত 3টি কারণই যথেষ্ট। 1. 1972 সালের বিশ্বজোড়া অর্থনৈতিক মন্দা। 2. বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোতে স্বাধীনতার পরপর অনভিজ্ঞ দলীয় লোকদের সরকারি পৃষ্ঠপোষকতার অধিকর্তা বানিয়ে দেবার ফলে উৎপাদন কমে যায় প্রায় সবগুলো। শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন হ্রাস পেয়ে নেমে আসে 9%। এর জন্য দায়ী কর্মকর্তাদের শিল্প প্রতিষ্ঠানের চালানের দক্ষতার অভাব, অবাধ লুণ্ঠন এবং দুর্নীতি এবং শ্রমিকদের পরিচালনার ক্ষেত্রে অরাজকতা। 3 নম্বর হচ্ছে বিশেষজ্ঞদের মতে ভারতের সাথে বর্ডার ট্রেড চুক্তি সই করার ফলে বাংলাদেশ থেকে উৎপাদিত পাট এবং চালের 15% চোরাচালানিদের মাধ্যমে ভারতে পাচার হয়ে যেত। 1971 সালের আগ অবধি পাকিস্তানের জাতীয় বৈদেশিক আয়ের 85% আসত পাট রপ্তানি থেকে। চাল বাংলাদেশের মানুষের মূল খাদ্য। এভাবে বাংলাদেশের অর্থনীতি বিপর্যয়ের সম্মুখীন হয়। ইতিমধ্যে সরকারের বাজারে কাগজের নোট ছাড়ে ফলে দেশের 1969 সালের তুলনায় 300% মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। পরিণামী দ্রব্যমূল্য হয়ে ওঠে আকাশচুম্বী। 1973 সালের শেষার্ধে ইউএনআরওপি বাংলাদেশ থেকে চলে যাবার পর বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ হ্রাস পায়। উপরোক্ত সরকারের আয় আশারূপ না হয়ে অনেক কমে যায়। 74 সালের জুন মাসে তৎকালীন অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ বলেন, 1973-74 সমস্ত উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়েছে। একই সাথে দেশের অর্থনীতিও ভেঙে পড়েছে। 74 সালের দ্রব্যমূল্য 69 এবং 70 সালের তুলনায় প্রায় 700 থেকে 800 গুণ বৃদ্ধি পায়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ জনগণের ক্রয় সীমার বাইরে চলে যায়। দেশে দুর্ভিক্ষের সৃষ্টি হয়। অক্টোবরের মধ্যে প্রায় 1 লক্ষ লোক না খেয়ে দুর্ভিক্ষে মারা যায়। আন্তর্জাতিক সাহায্য পাওয়া প্রায় $400 মিলিয়ন এবং আর্থিক সাহায্য পাওয়া $144 মিলিয়ন। এই সাহায্যের পর সে যাত্রায় দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশ কোনো রকমে বেঁচে যায়। পাকিস্তানি বাহিনীর সারেন্ডারের পর ভারতীয় বাহিনী বাংলাদেশ সরকারের অনুরোধে বাংলাদেশ থেকে চলে যায়। বিজয়ী সেনা হিসেবে বা অন্য কোনো কারণেই হোক চলে যাবার আগে তারা হাতিয়ার, অস্ত্রশস্ত্র, ভারী কামান, ট্যাঙ্ক, গোলাবারুদ, যুদ্ধের অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি এবং মিল কারখানার মেশিনপত্র খুলে নিয়ে যায় ভারতে। তারা অধিকৃত শহর এবং শ্রেণীনিবাসগুলো থেকে
আসবাবপত্র, ফিটিংস ফার্নিচার, এমনকি কমোড বেসিন পর্যন্ত খুলে নিয়ে যেতে থাকে। অনেক পত্রিকায় 1974 সালের ডিসেম্বরের ইস্যুতে ছাপা হয় ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে সর্বমোট $1000 মিলিয়ন অস্ত্রশস্ত্র, মেশিনপত্র, যুদ্ধ সরঞ্জাম এবং কাঁচামাল ভারতে নিয়ে যায়। স্বাধীনতার পর খুলনায় ডেপুটি কমিশনার হিসেবে নিযুক্ত জনাব কামাল উদ্দিন সিদ্দিকী ভারতের কাছে সরকারিভাবে এক প্রোটেস্ট নোটের মাধ্যমে জানান যে তার জেলা থেকে ভারতীয় বাহিনী লক্ষ লক্ষ টাকার মাল সামগ্রী অন্যায়ভাবে ভারতে নিয়ে গেছে। তিনি ভারতীয় বাহিনীর এই ধরনের লুটপাটের ঘোর বিরোধিতা করেন। ভারত এবং পাকিস্তান সীমান্ত দিয়ে আগেও চোরা কারবার চলত, কিন্তু বাংলাদেশ হবার পর চোরা কারবারের মাত্রা বেড়ে যায় চরমভাবে। স্বাধীনতার পর বেশ কিছুদিন যাবৎ সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ খোলা রাখা হয়। মাওলানা ভাসানীর দাবি করেন, বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক নিয়ে যাওয়া অস্ত্র এবং যুদ্ধ সম্ভার এবং চোরাচালানের মাধ্যমে সর্বমোট 6000 কোটি টাকা মূল্যের জিনিসপত্র ও কাঁচামাল ভারতে নিয়ে যাওয়া হয়েছে। 72 থেকে 75 সালের আগস্ট পর্যন্ত এই সময় চোরাচালানের মাধ্যমে $2000 মিলিয়ন দ্রব্য সামগ্রী ভারতে পাচার হয়েছে বলে দাবি করেন বাংলা সংবাদপত্র অনেক। বাংলাদেশ সরকার দেশে ফিরেই ভারতে পাট এবং পাটজাত দ্রব্যের রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা ছিল তা উঠিয়ে নেয়। এর ফলে খোলা বর্ডার দিয়ে চোরাচালানের মাধ্যমে উৎপাদিত পাট এবং পাটজাত দ্রব্যের একটি বৃহৎ অংশ ভারতে চলে যাওয়ার পথ আরো সুগম হয়। 1 জানুয়ারি 1972 সালে সরকার 82 টাকার মান কমিয়ে দিয়ে ভারতীয় রুপি সমপর্যায়ে নিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করে। সরকার একই সাথে আরো ঘোষণা করে 16 ডিসেম্বরের আগে পাট এবং পাটজাত সংক্রান্ত সমস্ত দ্রব্যের ব্যাপারে রপ্তানির সকল চুক্তি বাতিল বলে গণ্য করা হবে। দি বাংলাদেশ অবজারভার 2/1/1972 সালের সংখ্যায় লেখে, ব্যবসায়ী এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে উল্লেখিত সরকারি 3টি সিদ্ধান্তই ভারতের স্বার্থে প্রণীত হয়েছে। ভারত সরকারের চাপের মুখেই এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার গ্রহণ করতে বাধ্য হয়েছে। এরপর সরকার কর্তৃক টাকার মান কমাবার পর পাটের দাম পুনর্নির্ধারণ করার ফলে সৎভাবে ব্যবসা করার চেয়ে চোরাচালান অনেক লাভজনক হয়ে দাঁড়ায়। ফলে বাংলাদেশের জীবনে সোনালী আশার রপ্তানি হ্রাস পায়। এতে জাতীয় বৈদেশিক মুদ্রা আয় কমে যায় এবং জাতীয় সঞ্চয়ও কমে যায়, উৎপাদনে ভাটা পড়ে। 74 সালে রহস্যজনকভাবে নাশকতামূলক কার্যকলাপের ফলে অনেক জায়গায় পাটের গুদামে আগুন দেওয়া পর্যন্ত হয়। গুদামে ভরা কাঁচা পাট এবং পাটজাত দ্রব্য এভাবে পুড়ে যাওয়ার ফলে পাট শিল্পের ক্ষেত্রে সরকারের প্রচন্ড ক্ষতি হয়। গুদামে আগুন লেগে পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে পাট মন্ত্রী 1974 সালে সংসদে বলেন, আগুনে লেগে প্রায় 1392 মিলিয়ন টাকার শুধু পাটই পুড়ে যায়। পাটজাত দ্রব্যের সঠিক মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রচন্ড এই ক্ষতির পরিপ্রেক্ষিতে বিজেএমসি এবং বিজেটিসি সরকারি ভর্তুকির উপর চলতে থাকে। আজ অব্দি পাট শিল্প ক্ষেত্রে সরকার কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে চলেছে। একদিনের সোনালী আঁশ আজ জাতির গলায় হয়ে পড়েছে ফাঁস। পক্ষান্তরে যে ভারত কখনোই পাট রপ্তানি করতে পারত না, এমনকি পাটের অপর্যাপ্ত উৎপাদনের ফলে অনেক জুট মিল বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল, সেখানে বাংলাদেশ অভ্যুত্থানের পর অবস্থা সম্পূর্ণভাবে বদলে যায়। 73 সালে ভারতের 1 মিলিয়ন বেল পাট রপ্তানি করে বিদেশের মার্কেটে এবং 1974 সালের মধ্যে শুধু যে তাদের বন্ধ হয়ে যাওয়া মিলগুলোই আবার ফুল শিফটে চালু করা হয় তা নয়, তারা ভারত বাংলাদেশের সীমান্তে আরো নতুন দুটো মিল স্থাপন করে। এই দুই সরকারের মধ্যে স্বাক্ষরিত বর্ডার চুক্তি বাংলাদেশের কোনো উপকার না করে চোরাচালান পথকে প্রশস্ত করে দিয়েছিল। পরে জনগণের জোর আন্দোলন এবং দাবির মুখে সরকার ওই চুক্তি বছর শেষ না হতেই বাতিল করতে বাধ্য হয়। 1972 সালের মে মাসের মধ্যে বাংলাদেশের সরকার ভারতের সাথে 4টি ঋণ চুক্তি এবং একটি বাণিজ্য চুক্তি সই করে, কিন্তু চুক্তিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ভারতীয় দিক থেকে গাফিলতি পরিলক্ষিত হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে চুক্তি অনুযায়ী দ্রব্য সামগ্রী কেনার ক্ষেত্রে ভারতের বিমুখিতা বাণিজ্য ঘাটতির সৃষ্টি করে। ভারত বাংলাদেশের জন্য টাকা ছাপায়। সেই কারণে নকল নোটে সারা দেশ ছেয়ে যায়। ফলে দুই দেশের সরকার বিব্রত হয় জনসম্মুখে। নকল টাকার বিরূপ প্রতিক্রিয়া বাংলাদেশের অর্থনীতির সর্বক্ষেত্রে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে। দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের স্বল্পতা এবং উচ্চ মূল্যে জনগণের জীবনকে যতই আঘাত করতে থাকে, ততই জনগণ ভারত বিরোধী হয়ে ওঠে। কালোবাজারি, মুনাফাখোররা বৈধ ব্যবসার পরিবর্তে ভারতে চোরাচালান করে বেশি ফায়দা লাভের মানসিকতা জনগণের জীবনকে দুর্বিষহ করে তোলে। এভাবে একদিকে সরকারের মধ্যে অবিশ্বাসের জন্ম দেয় ভারতীয় বাহিনী কর্তৃক জাতীয় সম্পদ লুণ্ঠন, ভারতীয় আমলাদের জাতীয় প্রশাসনের হস্তক্ষেপ, সীমান্ত দিয়ে অবাধ চোরাচালান, ভারতে পাট এবং পাটজাত দ্রব্যের রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভারতে বাংলাদেশের মুদ্রা ছাপানো, রক্ষী বাহিনীর সৃষ্টি, বাংলাদেশের টাকার মূল্য কমানো, ভারতীয় বাহিনীর বাংলাদেশের অবস্থান, এই সমস্ত কারণগুলি ক্রমান্বয়ে জনগণের মনে সন্দেহে উদ্রেক করে। ভারতের উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে বাংলাদেশের জনগণ। দীর্ঘকালীন যুদ্ধকালীন অবস্থায় ভারত সরকার শুধুমাত্র আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণে রাখতে পারবে বলে ভুল করে যে বীজ বপন করেছিল, তারই প্রতিফল ভারতীয় শোষণ হিসেবে
ক্রমশ বাংলাদেশের আপামর জনসাধারণের মনে শিকড় করতে থাকে। বন্ধু বেশে বাংলাদেশকে শোষণ করে, জাতীয় সম্পদে লুটপাট করে, বাংলাদেশকে তাদের পশ্চাৎভূমি এবং মার্কেটে পরিণত করে তাদের নিয়ন্ত্রণে একটি করদ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করার নীল নকশায় আওয়ামী লীগ তাদের সহযোগী, এবং এই ধারণাটাও প্রতিটি দেশপ্রেমিক বাংলাদেশের মনে বদ্ধমূল হয়ে ওঠে। তাদের এই ধারণা আরো জোরদার হয় ভারত কর্তৃক সিকিম দখল করে নেওয়ার পর। জনগণের এই চেতনার যথার্থ মূল্য না দিয়ে আওয়ামী লীগ সরকার এবং ভারত সরকার এই ধরনের বৈরী মনোভাব দূর করার জন্য কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। ফলে এর প্রভাব রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে হয়ে ওঠে সুদূর প্রসারী। এভাবে বাংলাদেশের জনগণ জন্মলগ্ন থেকেই দুই দেশের সম্পর্কে ফাটলের সৃষ্টি হয়। সরকারি পর্যায়েও যদিও বা সম্পর্ক বন্ধুসুলভ ও অটুট বলে আখ্যায়িত করা হয়, তবুও এটাই সত্যি যে বাংলাদেশের জনগণ ভারত বিদ্বেষী হয়ে ওঠে সেই দিন থেকেই, যেদিন ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ থেকে সবকিছু পাচার করতে শুরু করলো ভারতে। দুই দেশের সীমান্ত খোলা রাখা হলো ভারতের স্বার্থে। স্বাধীনতা লাভের কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের ভেতর দিয়ে সেনাবাহিনীর অবস্থান দেশে বিদেশে ভ্রান্ত ধারণার জন্ম দেয়। তাদের প্রত্যক্ষ সাহায্য ছাড়া বাংলাদেশ সরকার দেশ শাসন করতে অক্ষম, সে ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বাংলাদেশ সরকারকে। এতে করে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারেও প্রশ্ন দেখা দেয়। পাকিস্তান ও তার সপক্ষে শক্তিগুলো এই অবস্থার সুযোগ নিয়ে আন্তর্জাতিকভাবে প্রচারণা চালাতে থাকে বাংলাদেশের ভারতীয় দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং ভারত অন্যায়ভাবে পাকিস্তানের একটি অংশকে জবরদখল করে রেখেছে। তাদের এই প্রচারণার ফলে বাংলাদেশ ভারতীয় বাহিনীর অবস্থানের বাস্তবতায় আন্তর্জাতিকভাবে অনেক দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিতে অসম্মত হয়। দেশে ফিরে শেখ মুজিব যদিও বা ভারতীয় বাহিনীর ভূয়সী প্রশংসা করেন, কিন্তু জনগণ তাদের জাতীয় জীবনের লুণ্ঠন এবং অন্যান্য কার্যকলাপে তাদের ভবিষ্যৎ উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে। মুজিব জনগণের মনোভাব বুঝতে পারেন, কিন্তু তার তেমন বিশেষ কিছুই করার ছিল না। মুক্ত হয়ে দেশে ফেরার পর ভারত সরকারের বাংলাদেশে তাদের সামরিক বাহিনী রাখার সিদ্ধান্ত ও তার বিরুদ্ধে জনরোষের পরিপ্রেক্ষিতে শেখ মুজিব এক বিব্রতকর অবস্থায় পড়েন। বিশ্ব পরিষদে বাংলাদেশে ভারতীয় বাহিনী মোতায়েন রাখার কোনো যুক্তি তখন ভারতের পক্ষেও দেওয়া সম্ভব হচ্ছিল না। শুধু তাই নয়, নন অ্যালাইন্ড মুভমেন্টের প্রবক্তা এবং পঞ্চশীলা নীতির পরিসরে প্রতিষ্ঠাতা দেশগুলোর একটি হয়ে অন্য দেশে তার সেনাবাহিনী রাখার জন্য বিশ্ব পরিসরে ভারতের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছিল এবং ভারতকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হচ্ছিল। এই পরিপ্রেক্ষিতে অবস্থার চাপে ব্যবস্থা গৃহীত হয় যে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়া হয়। এর পরিবর্তে সিদ্ধান্ত নেওয়া হয় প্রবাসী সরকার এবং ভারত সরকারের মধ্যে যে চুক্তি হয়েছিল তার রদবদল করে স্বাক্ষরিত হবে 25 বছর মেয়াদী মৈত্রী চুক্তি এবং দুই প্রধানমন্ত্রীর যুক্ত ইস্তেহার চুক্তির মেয়াদ বাড়ানোর ধারাও সংযুক্ত করা হবে চুক্তিতে। এই চুক্তি এবং যৌথ ইস্তেহার স্বাক্ষরিত হয় দুই প্রধানমন্ত্রীর মাঝে মার্চ 1972 সালে, যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবের আমন্ত্রণে প্রথমবার বাংলাদেশ সফরে আসেন। এ সফরের সময় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ট্রানজিট ট্রেড, বর্ডার ট্রেড বুঝিয়ে রাখা হবে। দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়, সাংস্কৃতিক এবং বিজ্ঞান সম্পর্কিত মন্ত্রণালয়গুলোর দুই দেশের কর্মকর্তারা 6 মাস অন্তর নিয়মিতভাবে মিলিত হয়ে মত বিনিময় এবং কার্যপ্রণালী নির্ধারণ করবেন। ওই সময় জয়েন্ট রিভার কমিশনও সৃষ্টি করা হয়। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সোভিয়েত ভারত মৈত্রী চুক্তির আলোকেই প্রণীত হয়েছিল। এভাবেই দেশে ফিরে এসে শেখ মুজিব বাংলাদেশকে পূর্বের সুইজারল্যান্ড বানাবার ঘোষণা দিয়ে মূলত ভারতের একটি কদর রাজ্যই পরিণত করলেন সদ্য মুক্ত বাংলাদেশকে। তিনি চালনা এবং চট্টগ্রামের বন্দর পরিষ্কারের অজুহাতে সোভিয়েত ও ভারতীয় নৌবাহিনীকেও আমন্ত্রণ জানান। এইভাবেই বাংলাদেশকে রুশ ভারত অক্ষশক্তির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। পাকিস্তানের পরাজয়ের পর উপমহাদেশে আধিপত্যবাদী ভারত নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে দাবি করে ঘোষণা দেয় দক্ষিণ এশিয়া থেকে বিজাতীয় সব শক্তিকে চলে যেতে হবে। শুধু তাই নয়, উপমহাদেশের জন্য ভারত এক নতুন মনরো ট্রেন তৈরি করে। ফলে উপমহাদেশের সব ছোট দেশগুলো ভারতীয় আধিপত্যের বাদের শিকারে পরিণত হওয়ায় আশঙ্কায় ভীত হয়ে পড়ে। ভারতের জন্য এত কিছু করার পরও শেখ মুজিব পানি সমস্যা, সীমান্ত নির্ধারণ, সমুদ্র সীমা এবং অর্থনৈতিক জলসীমা নির্ধারণ, সমুদ্র জায়গাটা দিক সময়ের দখল প্রভৃতি মূল সমস্যাগুলোর বিষয়ে ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেননি। শেখ মুজিব সেনাবাহিনীর মোকাবেলার জাতীয় রক্ষী বাহিনী গড়ে তোলেন। এর ফলে জনমনে সন্দেহ হয় শেখ মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের পরামর্শে
জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে রক্ষী বাহিনী গড়ে তুলেছেন। 1975 সালের এপ্রিলে ভারত সামরিক আগ্রাসন চালিয়ে সিকিম দখল করে নেবার পর দক্ষিণ এশিয়া উপমহাদেশের জনগণ বিশেষভাবে ভারতীয় আগ্রাসন ও আধিপত্যের সম্পর্কে আরো সচেতন হয়ে ওঠে। আওয়ামী লীগ বাদে দেশের অন্য সব রাজনৈতিক দলগুলো ভারতের সাথে 25 বছর চুক্তিকে জাতীয় স্বার্থ বিরোধী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ মনে করে অবিলম্বে ওই চুক্তি নাকচ করে দেবার দাবি জানায়। মাওলানা ভাসানীর নেতৃত্বে 7 দলীয় অ্যাকশন কমিটি সরকারের কাছে যে 15 দফা দাবি উত্থাপন করেন, তার প্রথম দাবি ছিল ভারতের সাথে অসম মৈত্রী চুক্তি বাতিল করতে হবে। তারা অভিমত প্রকাশ করেন, বাংলাদেশের ভবিষ্যতের উপর ভারতের নিয়ন্ত্রণ এবং প্রভাব বুঝিয়ে রাখার নীল নকশা অনুযায়ী এই চুক্তি গ্রহণ করা হয়েছে। সমগ্র উপমহাদেশের উপর ভারতের নিয়ন্ত্রণকে পাকাপোক্ত করার জন্য এই চুক্তি সহায়ক হবে। পাঠকদের অবগতির জন্য ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির কয়েকটি ধারা সম্পর্কে কিছুটা আলোচনার প্রয়োজন আছে বলে বোধ করছি। চুক্তির 6 নং অনুচ্ছেদের একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। অনুচ্ছেদ 8, 9 এবং 10 নং বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্ত অনুচ্ছেদগুলো দুই দেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়। অনুচ্ছেদ 8-এ বলা হয়, কোন দেশ অপর দেশের বিরুদ্ধে কোন সামরিক জোটে যোগ দিতে পারবে না এবং অপর দেশের বিরুদ্ধে কোন রকম সামরিক অভিযান পরিচালনা করতে পারবে না এবং তার সীমানাধীন স্থল, জল এবং আকাশ অপর রাষ্ট্রের সামরিক ক্ষতি অথবা অপর রাষ্ট্রের সংহতির প্রতি হুমকি স্বরূপ কোন কাজে ব্যবহার করতে দিতে পারবে না। অনুচ্ছেদ 9-এ বর্ণিত রয়েছে, প্রত্যেক পার্টি অন্য পার্টির বিপক্ষে কোনো তৃতীয় পার্টিকে যে কোনো সামরিক সংঘর্ষ কোনো প্রকার সাহায্য দিতে পারবে না। যদি কোনো পার্টি আক্রমণের শিকার হয় কিংবা আগ্রাসনের হুমকির মুখোমুখি হয়, তবে অনতিবিলম্বে দুই পার্টি পারস্পরিক আলোচনার মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সেই আক্রমণ কিংবা আগ্রাসনের হুমকির মোকাবেলা করার জন্য। এভাবেই দুই দেশের শান্তি এবং সংহতি বজিয়ে রাখা হবে। অনুচ্ছেদ 10-এ বর্ণিত আছে, এই চুক্তির পরিপন্থী কোনো প্রকার অঙ্গীকার কোনো পার্টি অন্য দেশ বা একাধিক দেশের সাথে খোলাখুলি ভাবে কিংবা গোপনে করতে পারবে না। স্বাধীন বাংলাদেশের জন্য এই ধরনের কোনো চুক্তির কি প্রয়োজন ছিল? ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের 3 দিকেই ঘিরে রয়েছে ভারত। পূর্ব দিকে সীমান্ত সামান্য রয়েছে বার্মার সাথে, দক্ষিণে বঙ্গোপসাগর। অনেকের মতে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা সংক্রান্ত এই ধরনের কোনো চুক্তির প্রয়োজন ছিল না। যেখানে বাংলাদেশের বিরুদ্ধে কোনো বৈদেশিক আক্রমণের সম্ভাবনাই নেই, বিধায় কোনো বিশেষ প্রয়োজন ছাড়া 8, 9 এবং 10 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সামরিক সাহায্য চাওয়ার মানে দাঁড়ায় বাংলাদেশ ভারতের কাছে সম্পর্কের দিক থেকে হীনভাবে অনুগত। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক যে শক্ত ছিল, তার ফলে ভারত একটি অগ্রবর্তী শিল্পে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে প্রযুক্তি, প্রকৌশলিক সাহায্য, ভারী এবং সাজারি যন্ত্র এবং যন্ত্রাংশ, কাঁচামাল এবং অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের শিল্প এবং কৃষি দুই ক্ষেত্রেই অবকাঠামো গড়ে তুলতে সাহায্য করে। ভারতের অর্থনীতি এবং শিল্প কাঠামো বাংলাদেশের সবচেয়ে বড় আকারে অনেক বড় এবং উন্নত। তারা প্রায় প্রয়োজনীয় সবকিছুই নিজেরা তৈরি করে। পক্ষান্তরে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি তুলনামূলকভাবে অনেক ছোট এবং দুর্বল, শিল্পক্ষেত্রে অনগ্রসর, প্রয়োজনীয় তেমন কিছুই বাংলাদেশে তৈরি হয় না। সেক্ষেত্রে দুই দেশের মাঝে উল্লেখিত চুক্তির শর্ত অনুযায়ী অর্থনৈতিক সহযোগিতার মানেই হচ্ছে ভারত কর্তৃক বাংলাদেশকে সব বিষয়ে একটি বাজারে পরিণত করা। অর্থনৈতিক সহযোগিতার নামে বাংলাদেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে ভারতের বিশাল অর্থনীতিতে অঙ্গীভূত করে নেওয়া। চুক্তিতে ব্যক্ত ইচ্ছা অনুযায়ী ব্রহ্মপুত্র, মেঘনা এবং গঙ্গার অববাহিকার পানি সম্পদের উন্নয়ন এবং সুব্যবস্থা করার ধারার প্রভাব হচ্ছে অনেক সুদূরপ্রসারী। সাহায্য এবং সহযোগিতার যে কোনো চুক্তি যদি অসম দুটি রাষ্ট্রের মধ্যে সম্পাদিত হয়, একটি বৃহৎ এবং ক্ষমতাশালী এবং অপরটি ছোট এবং দুর্বল রাষ্ট্র, তাহলে সেই চুক্তির সুবিধা সাধারণভাবেই পাবে তুলনামূলকভাবে যে দেশ বড় এবং শক্তিশালী। এই অকাট্য সত্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের অনেককেই এই চুক্তির বিরোধিতা করেছেন, কিন্তু তাদের প্রতিবাদকে উপেক্ষা করে আওয়ামী লীগ ভেতরের ভারতপন্থীদের প্রচারণায় শেখ মুজিব 25 বছরের আত্মঘাতী মৈত্রী চুক্তি সই করেছিলেন। সার্বভৌমত্বের মতো বিষয়ে ভারতের সাথে বাংলাদেশের স্বার্থের দ্বন্দ্ব রয়েছে। স্থলসীমা ছাড়াও ইকোনমিক জোন সম্পর্কে দুই দেশের ভিন্ন অবস্থানের পরিপ্রেক্ষিতে জলসীমা নির্ধারণ করতেও দীর্ঘ সময় লাগবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের উপকূলের সমুদ্র সীমানাও এ পর্যন্ত ঠিক করা সম্ভব হয়নি। তৎকালীন সময় অবশ্য এখন সমুদ্র সীমা নির্ধারণ করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 1974 সালে বিতর্কিত কিছু জায়গার ব্যাপারে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আমরা আমাদের ন্যায্য পাওনা ভারতের কাছ থেকে পাইনি। সমুদ্র সীমা এবং ইকোনমিক জোন সম্পর্কে ভারতের অবস্থানের ভিন্নতার কারণে যে 6টি তেল কোম্পানি 1973 থেকে 74 সালে বাংলাদেশ সরকারের সাথে চুক্তি স্বাক্ষরিত করে, তাদের একটি কোম্পানি অ্যাসল্যান্ড অয়েল কোম্পানিকে তৈলকূপ খনন করতে বাধা দেয় ভারত।
ভারতীয় প্রতিবাদের মুখে ওয়েতেল কোম্পানিকে খনন কার্য বন্ধ করে ফিরে চলে যেতে হয়েছিল। শুধু তাই নয়, কয়েক জায়গায় নাশকতামূলক কার্যকলাপ এবং কিডন্যাপিংয়ের মতো পদক্ষেপের মাধ্যমে কোম্পানিগুলোকে ভয়ও দেখানো হয়। এই ব্যাপারে বাংলাদেশ সরকার কিছুই করতে পারে। বঙ্গোপসাগরের মুখে জেগে ওঠা ভূখণ্ড বাংলাদেশ এবং ভারতের মধ্যে নতুন দ্বন্দ্বের সৃষ্টি করে। হারিয়াভাঙ্গা নদীর মোহনায় দক্ষিণ তালপট্টি নামের এক ভূখণ্ড জেগে উঠেছে বঙ্গোপসাগরের উপকূলে। মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে দুই সরকারের মধ্যে সমঝোতা এবং যৌথ সার্ভের মাধ্যমে তালপট্টির মালিকানা নির্ধারণ করা হবে। কিন্তু হঠাৎ করে সমঝোতা বরখলাপ করে ভারতীয় নৌবাহিনী একদিন তালপট্টি দখল করে নিয়ে সেখানে ভারতীয় পতাকা উড়িয়ে দেয় একতরফাভাবে। সবচেয়ে বড় সমস্যা হলো পানি ভাগাভাগির সমস্যা। নদীমাতৃক বাংলাদেশ অসংখ্য নদী নালার পানি হচ্ছে কৃষিভিত্তিক বাংলাদেশের জীবন। দেশের বেশিরভাগ নদ নদীর উৎপত্তি হচ্ছে উত্তরের হিমালয় পর্বতমালায় এবং বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, তিস্তা, যমুনা, গোমতী, মুহুরী, সুরমা, খোয়াই, কুশিয়ারা, পদ্মার প্রবাহের উপরে নির্ভরশীল বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ এবং দেশের কৃষিভিত্তিক অর্থনীতি। আন্তর্জাতিক নদী গঙ্গার উপর একতরফাভাবে ভারত কর্তৃক ফারাক্কা বাঁধ নির্মাণ করায় জনগণের উপর নেমে এসেছে এক দুর্বিষহ অভিশাপ। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের 1/3 আজ মরুপ্রায়। নদী ভরাট হয়ে যাচ্ছে, একই হারে বাড়ছে লবণাক্ততা। লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় পরিবেশ এবং প্রকৃতির পরিবর্তন আজ বাংলাদেশের জন্য এক হুমকির সৃষ্টি করেছে। গঙ্গার পানি বাংলাদেশের 1/3 লোকের জীবন সংস্থানের জন্য অতি প্রয়োজন। ফারাক্কা বাঁধের ফলে পানির অপ্রতুলতা দুদেশের মধ্যে তিক্ততাই বৃদ্ধি করেছে। বাংলাদেশের জনগণের প্রয়োজনের প্রতি সহানুভূতিশীল এবং শ্রদ্ধাশীল হয়ে একটি ন্যায়সঙ্গত সমাধান খুঁজে পাবার চেষ্টা না করা হলে বাংলাদেশ ভারত সম্পর্কের আরো অবনতি ঘটবে ভবিষ্যতে। যদিও পানির হিসাব বর্তমানেও করা হয়নি, এটা আমাদের তরুণ প্রজন্ম পাশাপাশি আমাদের পূর্বের জনগণও এই ব্যাপারে অবগত। এখন পর্যন্ত পানির হিসাব ভারতের কাছ থেকে আমরা পরিপূর্ণভাবে পাইনি। আচ্ছা, বইয়ে ফেরা যাক। ভারত তিস্তা নদীর উপরও বাদ দিয়েছে একতরফাভাবে। এ নদীর পানি ভাগাভাগির ব্যাপারে তারা এখন পর্যন্ত কোনো আলোচনা করছে না। বাদ দেওয়ার ফলে নদীতে পানির প্রবাহ কমে গেছে, ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের 4টি জেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ভারত খোয়াই, গোমতী এবং আরো প্রায় 10টা নদীতে বাদ দিচ্ছে একতরফাভাবে, কোনো আলাপ আলোচনা ছাড়াই, যেটার কুফল আমরা এখনো বয়ে বেড়াচ্ছি বাংলাদেশের জনগণ হিসেবে। এর ফলে খরার সময় বা শুষ্ক মৌসুমে কৃষির জন্য যে পরিমাণ পানির প্রয়োজন হবে কৃষকরা তা পাবে না। ব্রহ্মপুত্র, মেঘনা এবং গঙ্গা অববাহিকার পানি সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য ভারত ইতিমধ্যে আবার এই লিঙ্ক ক্যানালের প্রস্তাব উত্থাপন করেছে। স্বার্থপর। তাছাড়া চাচ্ছেন ক্যানাল খুঁড়ে ব্রহ্মপুত্র থেকে পানি সরবরাহ করে হবে গঙ্গা এবং হুগলি নদীর নাব্যতা বাড়াবার জন্য। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে কোনো যুক্তিতেই এই প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না বলেই বিশেষজ্ঞরা মত পোষণ করেন। যদিও মৈত্র চুক্তিতে বলা হয়েছে আমাদের দুই দেশের মাঝে সীমান্ত হবে শান্তি বন্ধুত্বের অনন্তকালের সাক্ষী, কিন্তু সামরিক এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই কথার ভিন্ন মানেও খুঁজে পাওয়া যায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অংশগুলোকে একত্রীকরণের মাধ্যমে একটি অখণ্ড প্রতিরোধের ব্যবস্থা কায়েম করার যে সামরিক উদ্দেশ্য ভারত অনেকদিন ধরে মনে পোষণ করে আসছে, তার মধ্যে স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারের প্রচারণা এবং রাজনৈতিক অঙ্গীকার বাংলাদেশের মতো ক্ষুদ্র আর গরিব দেশের জন্য কোনো বড় আকারের সেনাবাহিনীর প্রয়োজন নেই। এর একটা সামঞ্জস্য পাওয়া যায়। ভারতের লক্ষ্য অর্জন করার জন্যই আওয়ামী লীগ সরকার এই ধরনের অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। অনন্তকালের শান্তি আর বন্ধুত্ব টিকিয়ে রাখা সম্ভব শুধুমাত্র দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষণের সম্ভাবনার পর সব পথ চিরতরে বন্ধ করে দেওয়ার মাধ্যমেই। রাষ্ট্রীয় সম্পর্ক সময় ও বাস্তবতার সাথে পরিবর্তনশীল। তাছাড়া দুটি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যেখানে রয়েছে হাজারো সমস্যা, সেখানে অনন্তকালের শান্তি আর বন্ধুত্বের গ্যারান্টি পাওয়া অসম্ভবই শুধু নয়, অবাস্তব বটে। বাংলাদেশ ও ভারতের অর্থনীতি যেখানে সম্পূরক না হয়, অনেক ক্ষেত্রেই প্রতিযোগিতামূলক এবং অসম অর্থনৈতিক অবকাঠামোর ফলে যেখানে চোরাচালান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেখানে দুর্বল প্রতিরক্ষা বাহিনীর তত্ত্ব কি করে জাতীয় স্বার্থ নিশ্চিত করতে পারে? তথাকথিত অনন্তকালের শান্তি বা কি করে প্রতিষ্ঠা করা সম্ভব? প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে অনেক ধরনের সমস্যাই থাকতে পারে। তাই বলে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সেগুলো সমাধান করা যাবে না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। দুই দেশের মধ্যকার সব সমস্যা সংঘাতের মাধ্যমেই শুধু নিরসন করা সম্ভব, এই ধারণাও সঠিক নয়। দুই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের দূরদর্শিতা, পরিপক্কতা, গতিশীলতা এবং মানবিক দৃষ্টিকোণ দিয়ে সব সমস্যার সমাধান খুঁজে বের করার আন্তরিকতায় শুধু গড়ে তুলতে পারে বন্ধুত্ব। এর জন্য পোশাকি চুক্তির প্রয়োজন হয় না, পক্ষান্তরে অবিশ্বাস,
দমন নীতি, একে অপরকে ঠকাবার প্রচেষ্টা যেখানে প্রকট, সেখানে স্বাক্ষরিত চুক্তিও কোনো কাজে আসে না।